তারা যে শুধু বিশ্বকাপ জিতেছে তা কিন্তু না, তারা এমন একটি ভীত করেছে যেটাকে থামানো এখন আরও কঠিন। কারণ আর্জেন্টিনা শুধু একটি বিশ্বকাপ জয়ী দল না, এটা এমন একটা দল যাদের কাছে দুনিয়া আশা করেছিল তারা হয়তো এবার একটু থামবে, কিন্তু তারা জিতাটা চালিয়েই গেছে। ঠিক এমনটাই তারা করেছিল 1990 সালে। 1986-তে ট্রফি জয়ের পর আবারও পৌঁছে গিয়েছিল ফাইনালে। এখন এত বছর পর তারা কি আবারও টানা দুটি বিশ্বকাপ ফাইনালে পৌঁছাতে পারবে? আর তার থেকেও বড় প্রশ্ন হলো, তারা কি আবারও জিততে পারবে? 2022 বিশ্বকাপের জয় থেকে শুরু করে 2024-এ কোপা আমেরিকার 112 মিনিটের সেই উইনিং গোল, আর 2026-এ এসেও র্যাঙ্কিংয়ের একদম দাপটে অবস্থান থাকা, আর্জেন্টিনা কিন্তু হারিয়ে যায়নি। তারা এখন সাম্রাজ্য গড়ে তুলেছে। তারা আগেই দেখিয়ে দিয়েছে যে লিওনেল মেসিকে ছাড়াও তারা কতটুকু ভয়ঙ্কর হতে পারে। ব্রাজিলকে 4-1 গোলে বিধ্বস্ত করা, কঠিন সব অ্যাওয়ে ম্যাচ জিতা, আর কারো ওপর নির্ভর না করে নিজেদের স্টেডিয়ামের জোরে ম্যাচ কন্ট্রোল করা। এবার একবার ভাবুন তো, এই একটি দলের বিপক্ষে আপনাকে খেলতে হবে, আর সেই দলে আছে লিওনেল মেসি। এখন দুনিয়ার শীর্ষ ক্লাবগুলোর দিকে তাকান, প্রায় প্রতিটি দলের স্টার্টিং একাদশে একজন করে আর্জেন্টাইন আছে। লিভারপুল এফসিতে ম্যাকালিস্টার, ম্যানচেস্টার ইউনাইটেডে লিসান্দ্রো মার্টিনেজ, ইন্টার মিলানে লাউতারো মার্টিনেজ, কোমোতে আছে নিকো পাজ, অ্যাটলেটিকো মাদ্রিদে আছে হুলিয়ান আলভারেজ, অ্যাস্টন ভিলাতে আছে আমাদের বাজপাখি এমিলিয়ানো মার্টিনেজ। আর তালিকা এখানেই শেষ না। শুধু থাকা না, এরা নিজেদের ক্লাবে ম্যাচ জিতেছে, মিডফিল্ড কন্ট্রোল করেছে, ডিফেন্স দেয়াল তৈরি করেছে, আবার গোল করে ট্রফিও এনে দিচ্ছে। ইউরোপের সবচেয়ে প্রতিযোগিতামূলক লিগগুলোতে সবচেয়ে বড় মঞ্চে আর্জেন্টাইনরাই হয়ে উঠেছে পার্থক্য গড়ে দেওয়া খেলোয়াড়। এখন প্রশ্ন খুবই সহজ, এভাবে ক্লাব আর দেশের দুই জায়গাতেই এত ধারাবাহিকভাবে আধিপত্য দেখাতে আর কোন দেশ পারে? এরই সাথে দলের নতুন নতুন অংশ যোগ হয়েছে। বড় মুহূর্তগুলোতে নিকোপাস দায়িত্ব নিচ্ছে, জুলিয়ানো সিমিওনে দারুণ ইম্প্যাক্ট রাখছে, আর হুলিয়ান আলভারেজ আর লাউতারো মার্টিনেজের মতো কিলার তো আছেই। ওদের পিছনে এমন একটি মিডফিল্ড আছে যারা পুরো মাঠের গোল নিয়ে নেয়। ডিফেন্সে এমন সব প্লেয়ার যারা কোনো প্রেশারই প্ল্যানিং করে না, উল্টা দাপট দেখায়। আর টাচ লাইনে স্ক্যালোনির এমন একটি সিস্টেম দাঁড় করানো যেখানে প্রতিটি প্লেয়ার যেন ধাঁধার নিখুঁত এক এক টুকরা। এটা শুধু ট্যালেন্ট না, এটা শুধু মোমেন্টামও না, এটা এমন একটা দল যারা ম্যাচ জিতার নতুন নতুন উপায় বের করে ফেলে। আর ঠিক এই কারণে পুরো দুনিয়ার উচিত আর্জেন্টিনাকে আবারও নতুন করে ভয় পাওয়া। বিশ্বকাপ জেতার একটি মজার দিক আছে, বেশিরভাগ দল এটাকে রেসের শেষ সীমানা বা ফিনিশ লাইন মনে করে। তারা ট্রফি জেতে প্যারেড করে, আর পরের সাইকেলে গিয়ে আপনি ঠিকই টের পাবেন তাদের জয়ের সেই ক্ষুধাটা আর আগের মতো নেই। পাগুলো একটু ভারী হয়ে আসে, স্কোয়াড পুরনো নামগুলোর উপর বেশি নির্ভর করতে শুরু করে। ফুটবলে এটা যেন একটি অলিখিত নিয়ম যে চ্যাম্পিয়নদের পতন হবেই, কিন্তু আর্জেন্টিনা এই নিয়মের দিকে তাকিয়ে সেফ বলে দিল, না ভাই, আমাদের এসব লাগে না। 2022 সালের ডিসেম্বরে কাতারের বিশ্বকাপের পর তারা যদি একটু রিল্যাক্সও করতো, কেউ তাদের দোষ দিত না। সর্বকালের সেরা প্লেয়ার তো তার অরাধ্য মেডেলটা পেয়েই গেছেন, তো গল্প শেষ, তাই না? কিন্তু স্ক্যালোনির দল এমন একটা কাজ করলো যা বাকিদের জন্য আরও ভয়ের হয়ে উঠলো। তারা থমকে দাঁড়ায়নি, তারা জিততেই থাকলো। আর দেখতে দেখতে 2024 সালের জুলাইয়ে তারা আবারও লাতিন আমেরিকার চ্যাম্পিয়ন হলো। অতিরিক্ত সময়ে কলম্বিয়াকে 1-0 গোলে হারিয়ে রেকর্ড 16তম কোপা আমেরিকা তুলে ধরলো। লাউতারো মার্টিনেজ 112তম মিনিটে গোলটা করলো। ফাইনালে বদলি হিসেবে নেমে একদম কোল্ড ব্লাডেড ফিনিশ। এই একটা ঘটনায় যদি এই দলের মেন্টালিটিকে বোঝাতে না পারে, তাহলে আর কিসে পারবে আমার জানা নাই। কারণ ওই গোলটা সেফ একটি গোল ছিল না, এটা ছিল একটা কড়া জবাব। কলম্বিয়া ওই ফাইনালে নেমেছিল 28 ম্যাচ অপরাজিত থেকে। তারা মারাত্মক হাই প্রেস করছে, খেলাটাকে ফিজিক্যাল বানিয়েছে, এবং সত্যি বলতে আর্জেন্টিনাকে বেশ ভালোই চেপে ধরেছিল। দ্বিতীয়ার্ধে অ্যাঙ্কেলে চোট পেয়ে মেসি যখন মাঠ ছাড়ছেন, বেশিরভাগ দলের জন্যই সেটা হয়তো এমন একটি মুহূর্ত যখন মনে হয় সবশেষে এবার বুঝি হারতে হলো। কোচ হয়তো চিন্তায় নখ কামড়াতে শুরু করলেন, কিন্তু এখানে এমন কিছুই হয়নি। আর্জেন্টিনা একদম ঘাবড়ায়নি। তারা চাপটাকে এমনভাবে সামলালো যেন এই আগুনে তারা আগেও পুড়েছে, আর এখন এই আগুন তাদের পোড়াতে পারবে না। তারা অপেক্ষা করলো, চরম ধৈর্য দেখালো, আর তারপর বুম, লো সেলসোর একটি স্লাইড পাস, লাউতারোর দৌড়, আর কলম্বিয়ার স্বপ্ন শেষ। এটা শুধু জেতা না, দেয়ালে পিঠ থেকে গেলে জঘন্য বা আগলি ফুটবল খেলেও কীভাবে ম্যাচ বের করে আনতে হয়, এটা হলো সেই মাস্টার ক্লাস। আর এটা সম্পূর্ণ আলাদা লেভেলের একটি স্কিল।
লাউতারো নিয়ে একটু আলাদা করে বলা দরকার, কারণ গ্লোবাল ফুটবলে তাকে নিয়ে আসলে সেভাবে কথা হয় না। 2023-24 সিজনের কথাই ধরুন, লাউতারো মার্টিনেজ অনেকের মতো ব্যালেন্ডোর পাওয়ার মতো পারফর্ম করেছিল। লাউতারো 27 গোল, যেখানে শুধু লিগেই 24। ইন্টারকে সিরিয়া আ শিরোপা জিতিয়েছে। ভিনিসিয়াস জুনিয়র 24 গোল প্লাস 11 অ্যাসিস্ট। বড় ম্যাচে ইম্প্যাক্ট থাকলেও ইনজুরি ছিল। রদ্রি 9 গোল, 24টা অ্যাসিস্ট। সিটির জন্য কন্ট্রোল আর কনসিস্টেন্সির মেশিন, গোল আর ট্রফি ডিজাইনিং মুভমেন্ট, লাউতারো এগিয়ে। তাই অনেকের কাছেই এই সিজনে ব্যালেন্ডোর তারই প্রাপ্য ছিল। সেই সিজনে কোপা আমেরিকার ফাইনালে যে শুধু ফাইনালেই উইনিং গোল করেনি, পুরো টুর্নামেন্টেই সে রাজত্ব করেছে। গ্রুপ পর্বের প্রতিটি ম্যাচেই সে গোল পেয়েছে, শুধু গ্রুপেই 4 গোল, সব মিলিয়ে 5 গোল নিয়ে টুর্নামেন্টের টপ স্কোরার। এটা মানুষের ধারণার চেয়েও অনেক বড় একটি ব্যাপার, কারণ এটা প্রমাণ করে যে আর্জেন্টিনা এখন আর ওই ওয়ান ম্যান শো নেই, যেখানে সবাই ভাবতো মেসি জাদুকরি কিছু একটা করবেন আর দল বেঁচে যাবে। তাদের এমন প্লেয়ার আছে যারা বড় মুহূর্তে দাঁড়িয়ে কাঁধে তুলে নিতে পারে। স্কোয়াডে দারুণ ডেপথ আছে, আর এভাবেই একটা দল কেবল ভালো দল থেকে একটা সাম্রাজ্যে পরিণত হয়। ব্যাপারটা একটু পরিষ্কার হবে যদি একটু বড় ক্যানভাসে দেখেন। ওই কোপা আমেরিকা জিতে এই দলটা টানা 3টে মেজর ট্রফি জিতল। 2021 কোপা আমেরিকা, 2022 বিশ্বকাপ আর 2024 কোপা আমেরিকা। হ্যাট্রিক এটা এমন কোনো দলের লক্ষণ নয় যারা অতীতের গৌরব আঁকড়ে বেঁচে আছে। এরা রীতি নিজেদের একটি যুগ তৈরি করেছে, আর ওদিকে বাকি দুনিয়া এখনো ভাবছে যে এদের থামাবে কিভাবে। আর ঠিক এই জায়গাতেই বাকিদের জন্য ব্যাপারটা সবচেয়ে ভয়ের, কারণ এই আর্জেন্টিনার নতুন ভার্সনটা সেই খেলোয়াড়দের উপর অনেকটাই নির্ভরশীলতা কমিয়েছে, যাকে আটকাতে প্রতিপক্ষ সব করছিল। মেসিকে আটকাও, আর্জেন্টিনা এমনিই থেমে যাবে। এই ফর্মুলা এখন মৃত। আর এটা এমনি এমনি মরেনি, মরেছে 2025 সালের মার্চের 1 মঙ্গলবার রাতে, যেদিন বিশ্বকাপ বাছাই পর্বে আর্জেন্টিনা ব্রাজিলকে 4-1 গোলে বিধ্বস্ত করেছিল। হাফ টাইমের স্কোর ছিল 3-1। আলভারেজ, এনজো, ম্যাকালিস্টার, সিমিওনে 4 জন আলাদা গোলদাতা। পুরা ম্যাচের কন্ট্রোল তাদের হাতে। মজার ব্যাপার হলো মেসি ওই ম্যাচে খেলেইনি, আর এটা যে ফ্লুক ছিল না তার প্রমাণও আছে। এর কয়েকদিন আগেই মন্টিভিডিওতে উরুগুয়ের ঘরের মাঠে তারা মেসিকে ছাড়াই 1-0 গোলে জিতে। সামনে থেকে লিড দিয়েছে লাউতারো, আর মাঠমাস থেকে কলকাঠি নেড়েছে ডি মারিয়া। 2024 সালের সেপ্টেম্বরে চিলির বিপক্ষে 3-0 গোলের জয়ে মেসিও ছিল না, ডি মারিয়াও ছিল না, কিন্তু ম্যাচের গল্প ওই একই। টোটাল কন্ট্রোল, দাপট আর রিল্যাক্সড একটি জয়। এটা শুধু স্কোয়াড ডেপথ না, স্ক্যালোনি দলটাকে একদম শেকড় থেকে নতুন করে সাজিয়েছেন। প্রেসিংটা শুরু হয় আলভারেজ থেকে, আর সেটা দেপল ও এনজোর হয়ে নিচে নামে। বল বিল্ডআপের কাজটা ম্যাকালিস্টার সামলে নেয়। মেসির জন্য বসে থাকতে হয় না যে তিনি এসে বল নিয়ে উপরে উঠবেন। অ্যাটাকগুলো তৈরি হয় নিখুঁত মুভমেন্ট আর টাইমিংয়ের উপর ভর করে, কোনো একক জাদুর উপর না। এই সিস্টেমটা দলের সবাইকে এমনভাবে মানিয়ে নেয় যে আলমাদার মতো একজন প্লেয়ার মাঠে নেমেই পার্থক্য গড়ে দিতে পারে। এবার ভাবুন তো বিপক্ষ দলের কোচের অবস্থা। আগে তাদের প্ল্যানিং ছিল মেসিকে আটকাও আর ম্যাচ বাঁচাও। এই এখন আর কাজ করবে না, কারণ এখন শুধু একজনকেই আটকালে আপনি এই আর্জেন্টাইনদেরকে থামাতে পারবেন না। আর একটা দল যখন একবার প্রমাণ করে দেয় যে তারা সেরা তারকা ছাড়াই তারা জিতে যেতে পারবে, তখন সেই তারকাকে দলে ফেরালে তারা আর প্রেডিক্টেবল হয়ে যায় না, বরং আরও কমপ্লিট ও পরিপূর্ণ একটা দলে পরিণত হয়। ব্যাপারটা একটু ক্লিয়ার করি। ভয়ের জায়গাটা এটা না যে আর্জেন্টিনা মেসিকে ছাড়া তা শিখে গেছে। অনেক দলই একই সময়ে তাদের সেরা তারকাকে ছাড়াই খেলা চালিয়ে নিতে শেখে, এটাই তো নিয়ম। কিন্তু আসল আতঙ্কের জায়গাটা কোনটা জানেন? তারা প্রমাণ করেছে যে মেসিকে ছাড়া তারা জিততে পারে। ভাবুন তো, বিপক্ষ দল হিসেবে আপনি বিস্তর ট্যাকটিক্যাল ছক কেটেছেন, আপনি বেশ কনফিডেন্ট। এরপর টিম শিট হাতে পেয়ে দেখলেন ওই তো সে 10 নম্বর জার্সি মাঠে নামছে। আপনার ডিফেন্ডারের মুখের অবস্থা তো তখন দেখার মতো হবে। কেউ যদি বলেন আরে ওর বয়স তো 38, হ্যাঁ 38, কিন্তু 2026 সালের ম্যাচে রয়টার্স বলেছে পুরুষদের ফুটবলে ক্যারিয়ারের 900 গোলে মাইলফলক ছোঁয়া দ্রুত খেলোয়াড় তিনি। ইন্টার মায়ামির হিসাবে এই সময়ে 94 ম্যাচে তার গোল 82টা, অ্যাসিস্ট 53টা। এমএলএস তাকে প্লেয়ার অফ দি ম্যাচ ডে বানিয়েছে। তাই মেসি এই কথা আপাতত ড্রয়ারে তুলে রাখাই ভালো, কারণ এই মানুষটা এখনো মাঠে যা করছে তা দেখে অর্ধেক বয়সী প্লেয়াররাও হতাশায় ভুগবে। তবে ক্যারিয়ারের মেসি নির্ভর দল আর এই আর্জেন্টিনার মধ্যে বড় পার্থক্যটা হলো মেসিকে এখন আর একা সব দায়িত্ব কাঁধে তুলে নিতে হয় না। টুর্নামেন্ট ফুটবলে তিনি এখন যা করেন তা আরও বেশি বিপজ্জনক। তিনি খেলার টেম্পো কন্ট্রোল করেন, প্রতিপক্ষের প্রেস করার গতি কমিয়ে দেন, ঠিক যখন দরকার তখন গতি বাড়িয়ে দেন, আর সহজ কথা বলতে গেলে ম্যাচটাকে নিজের মতো ঘুরিয়ে দেন। এবার আসুন অ্যাটাক নিয়ে কথা বলি।
এখানে আর্জেন্টিনার বিপক্ষে গেম প্ল্যান সাজানোর অক্ষরিক অর্থেই একটা দুঃস্বপ্ন। হুলিয়ান আলভারেজ আর 10টা সাধারণ স্ট্রাইকারের মতো নয়, যে কিনা শুধু বক্সের ভেতর বলের অপেক্ষায় দাঁড়িয়ে থাকে। সে এমন একটি ফরওয়ার্ড যাকে দেখলে ডিফেন্ডারদের মনে হয় কেউ তাদের তাড়া করছে। একটা প্রেসিং ট্রিগার, চ্যানেল রানার। ডিফেন্ডার একটু ভুল করলেই চোখের পলকে গোলপোস্টের দিকে ছুটে যায়। ব্রাজিলের বিপক্ষে তো সে 4 মিনিটেই গোল করে বসেছিল। আর ক্লাবের হয়ে রজার বলছে 2025 সালের সেপ্টেম্বরে রিয়াল মাদ্রিদকে 5-2 গোলে হারানোর দিন সে 2 গোল করেছে। 2026 সালের মার্চে টটেনহামের বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগ নকআউটে তার একই পারফরমেন্স। বড় ম্যাচগুলিতে সে যে ফর্মে থাকে সেটা কোনো কালতালীয় ব্যাপার না, এটাই তার ক্যারেক্টার। আর লাউতারো মার্টিনেজের কথা তো আগেই বললাম। কোপা আমেরিকায় অতিরিক্ত সময়ে বেঞ্চে থেকে নেমে একদম ঠান্ডা মাথায় কিভাবে উইনিং গোলটা করলো। সে এই দলের সবচেয়ে ন্যাচারাল ফিনিশার। স্ক্যালোনি জানেন যখন তাকে মাত্র একটি সুযোগ, একটি মুহূর্ত আর গোলটা করতে হবে, তখনই লাউতারোই ভরসা। আলভারেজ আর লাউতারো মিলে প্রতিপক্ষের জন্য সামনে 2 ধরনের বিপদ তৈরি করে রাখে। একজন আপনাকে দৌড়াতে দৌড়াতে ক্লান্ত করে ফেলবে, আর আরেকজন বক্সের ভেতর একটু সুযোগ পেলেই আপনাকে শাস্তি দিবে। এখন আপনিই বেছে নিন কোনটা সামলাবেন। যেখানে মিডফিল্ডারের ওই ইঞ্জিন রুমটা, সেখানে আর্জেন্টিনা বিপক্ষ দলের শ্বাসরোধ করে দেয়, আর আপনি সেটা টেরও পাবেন না। এনজো ফার্নান্ডেজ, ম্যাকঅ্যালিস্টার আর রড্রিগো ডে পলের জন্য ভালো ভালো দলগুলো আর্জেন্টিনার সামনে হাঁপিয়ে ওঠে। এনজো এখন অসাধারণ একটি প্লেয়ারে পরিণত হয়েছে। সে শুধু এখন পাসই দেয় না, গোলও এনে দেয়। 2026 সালের জানুয়ারিতে চেলসির সাইটে বলা হয়েছে সে 150 ম্যাচ খেলে ফেলেছে আর ওই মৌসুমে 1 করেছে। ম্যাকঅ্যালিস্টার হলো মাড মাছের সবচেয়ে ক্লিন প্লেয়ার। তার কাছে মনে হয় সবসময় বল কন্ট্রোল করার জন্য 2-3 সেকেন্ড বেশি সময় থাকে। আর ডিপল, সে তো প্রতিপক্ষের জন্য রীতিমতো একটি আতঙ্ক, যে মাড মাছের দলকে অ্যাগ্রেসিভ আর একতাবদ্ধ রাখে। ডিয়েগো সিমিওনে নিজেই 2025 সালের শুরুতে অ্যাথলেটিকোর 17 ম্যাচে 16 জয়ের পেছনে দে পলের ফর্মের কথা আলাদা করে বলেছেন। যখন আপনার ক্লাবের কোচ আপনার নাম ধরে প্রশংসা করছেন, তার মানে আপনি সত্যি স্পেশাল কিছু করেছেন। এই 3 জন শুধু গেম মেক করে না, পুরো ম্যাচটাই কন্ট্রোল করে। এনজো বল সামনে বাড়ায়, ম্যাকঅ্যালিস্টার রিদম তৈরি করে, আর দে পল তার চারপাশে সবকিছু তছনছ করে দেয়। দেখতে দেখতে ম্যাচটা আর্জেন্টিনার গতিতে তাদের মতো করেই খেলা হতে থাকে। এটাই হলো সেই দম বন্ধ করা পরিস্থিতি যা নিজে না খেললে বোঝা মুশকিল। তাহলে দাঁড়ালোটা কি? আর্জেন্টিনা এখন আর শুধু একটি মেসি টিম না, কিন্তু তাদের দলে মেসি ঠিকই আছেন। তাদের অ্যাটাক অনেক দিক থেকে আসতে পারে। তাদের মিডফিল্ড শুধু বল পাস খেলে না, ম্যাচের রেজাল্ট বদলে দেয়। একটা দল যখন তাদের সেরা তারকা ছাড়াই বড় দলগুলোকে হারাতে শিখে যায়, তখন সেই তারকাকে দলে ফেরালে তারা আর তার উপর ডিপেন্ডেন্ট থাকে না, তারা আরও ভয়ঙ্কর হয়ে ওঠে। ট্যালেন্ট আপনাকে টুর্নামেন্টে নিয়ে যাবে, কিন্তু জিততে হলে মেন্টালিটি বা মানসিক জোর লাগে। আর খেলাটা যখন একদম ঘাম ঝরানো, কঠিন আর অগোছালো হয়ে যায়, যেখানে কেউ সুন্দর ফুটবল খেলছে না, সবাই শুধু টিকে দাঁড়িয়ে লড়াই করছে, আর্জেন্টিনাকে তখন আরও বেশি স্বচ্ছন্দ মনে হয়, যেন তারা এমন একটি পরিস্থিতির জন্যই অপেক্ষা করছিল। 2024-এর কোপা আমেরিকার ফাইনালটাই দেখুন। কলম্বিয়া 28 ম্যাচ অপরাজিত থেকে খেলতে নেমেছিল। তারা ফিজিক্যাল গেম খেললো। দ্বিতীয়ার্ধে মেসি ইনজুরিতে পড়ে মাঠ ছাড়লো। অন্য দল থাকলে এতক্ষণে ভেঙেই পড়তো। আর আর্জেন্টিনা, তারা সেরফ ওয়েট করলো। 112 মিনিটে লাউতারো গোল করে দিল। কোনো প্যানিক নেই, কোনো ড্রামা নেই, শুধু ধৈর্য আর বিশ্বাস। আর এর পেছনের অন্যতম বড় কারণ হলো গোল পোস্টের নিচে থাকা এমিলিয়ানো মার্তিনেজ। পেনাল্টি শুটআউটে যে শুধু একজন গোলকিপার না, সে প্রতিপক্ষের জন্য একটি বিশাল মনস্তাত্ত্বিক চাপ। সে ইচ্ছে করে সময় নেয়, আপনার নার্ভের পরীক্ষা নেয়। শুটআউটের শুরুতেই মনে হবে আপনি মেন্টালি পিছিয়ে আছেন। রয়টার্সের মতে কোপা আমেরিকা 2024 পর্যন্ত সে আর্জেন্টিনার হয়ে 24টা পেনাল্টির 9টাই সেভ করেছে। বড় টুর্নামেন্টের 4টা শুটআউটে সে জিতেছে। সে গোলপোস্টে থাকলে স্ট্রাইকাররা পেনাল্টি স্পটের দিকে হাঁটাটা মোটেও এনজয় করে না, সেটা ওদের মুখ দেখলেই বোঝা যায়। আর তার সামনেই আছে ক্রিশ্চিয়ান রোমেরো। সে আর এক কিসমের বিপদ। রোমেরো কাউকে স্বস্তিতে খেলতেই দেয় না। স্ট্রাইকাররা যদি ভাবে আজ একটু আরাম করে খেলবো, সে আশায় গড়ে বালি। সে ডুয়েলে ঝাঁপিয়ে পড়ে, প্রতিটা বলের জন্য লড়াই করে। 2025 সালের ডিসেম্বরে ইন্টার বিপক্ষে টটেনহামের হয়ে সে 2 গোল করেছিল, যার মধ্যে একটা ছিল ওভারহেড কিক। পরে সে বলেছিল, আমি এই মোমেন্টটাই ভালোবাসি। এমি মার্টিনেজ আর রোমেরো মিলে আর্জেন্টিনাকে এমন একটা জিনিস দিয়েছে যা আসলে কাউকে শেখানো যায় না: আতঙ্কিত না হয়ে কষ্ট সহ্য করার ক্ষমতা। তারা ম্যাচের বাজে সময় পার করতে পারে, বিশৃঙ্খলতাও সামাল দিতে পারে, আর দলের বাকিরাও তাদের এই লিডারশিপ ফলো করে। প্রতিপক্ষ শুধু ট্যাকটিক্যাল না,
অনেক সময় মেন্টালিও আর্জেন্টিনার কাছে হেরে বসে। আর সবচেয়ে ভয়ের ব্যাপার হলো এটা এমন কোনো বুড়ো হয়ে যাওয়া চ্যাম্পিয়ন দল না যারা শেষবারের মতো জ্বলে উঠতে চাইছে। আর্জেন্টিনার প্রতি মুহূর্তে নিজেদেরকে আপডেট করছে। 2026 সালে বিশ্বকাপের আগে প্রতি ম্যাচগুলোর স্কোয়াডে পুরনদের সাথে অনেক তরুণ মুখও দেখা গেছে। স্ক্যালিনি তো বলেই দিয়েছে নতুনদের জন্য বিশ্বকাপের দরজা সবসময় খোলা। নিকো পাজের কথাই ধরুন, 2026 মার্চে মৌরিতানিয়ার বিপক্ষে 2-1 গোলে জয়ে সে গোল করেছে। ফ্রাঙ্কো মাস্তান্তোনো আরেকজন। রিয়াল মাদ্রিদ যখন তাকে কিনলো তখন সে মাত্র 17 বছর বয়সে আর্জেন্টিনার হয়ে খেলা সবচেয়ে কম বয়সী খেলোয়াড়। ভ্যালেন্টিন বার্কো আছে এই দলে। ব্রাইটন তাকে সাইন করানোর পর সেও সিনিয়র দলের রাডারে চলে এসেছে। নতুন প্রজন্ম এখন আর সাইডলাইনে বসে নেই, তারা রীতিমতো ফার্স্ট টিমে জায়গা করে নিচ্ছে। তবে আসল ব্যাপার হলো মেসির চেয়েও বড়, মার্টিনেজের চেয়েও বড় স্বয়ং কোচ লিওনেল স্ক্যালোনি। রয়টার্স নিশ্চিত করেছে কাতার বিশ্বকাপের পর তিনি দায়িত্ব ছাড়েননি, বরং 2018 সাল থেকে চলে আসা একটা সুন্দর কন্টিনিউইটি ধরে রেখেছেন। 2025 সালের ডিসেম্বরেও তিনি সেই বিশ্বকাপ জেতানো ফর্মুলাতেই অটল ছিলেন। তবে তার জিনিয়াস দিকটা ছিল তার ফর্মুলাটা একপেশে না, প্রতিপক্ষ বুঝে আর্জেন্টিনা সব সময় 4-3-3 অথবা 4-4-2 বা যে কোনো হাইব্রিড ফরমেশনে সুইচ করতে পারে। যেটা কখনোই বদলায় না তা হলো তাদের বেসিক প্লেয়ারদের রোল ক্লিয়ার থাকা, মিডফিল্ডারের ব্যালেন্স, টিম গেম আর ইমোশন কন্ট্রোল করা। স্ক্যালোনির এই মানিয়ে নেওয়ার ক্ষমতাটা যে এতটা চমৎকার সেটা 2024 সালের কোপা আমেরিকাতেও দেখা গেছে, যখন তিনি ম্যাচের ডিমান্ড অনুযায়ী আলভারেজ বা লাউতারোকে ব্যবহার করেছেন। তো পুরো গল্পের সারমর্ম হলো তারপর কোপা আমেরিকা জিতেছে, এরপর তারা দেখিয়ে দিয়েছে যে তারা মেসিকে ছাড়াও বড় দলগুলোকে হারাতে পারে। আর র্যাঙ্কিংয়ে বিশ্বের 2 নম্বর দল। তাদের টিমে অনেক অভিজ্ঞ প্লেয়ার আছে, সাথে এক ঝাঁক নতুন প্রতিভাও যোগ করেছে। এমন একজন কোচ আছেন যিনি পুরো দলটাকে এক সুতোয় গেঁথে রেখেছেন। আর তাদের মেন্টালিটি হলো প্রেশার যত বাড়ে তারা তত ভালো খেলে। মেসি এখনও আছেন, তবে এখন তিনি একটা এক্সট্রা পাওয়ার, দলের একমাত্র ভরসা না। এটা শুধু একটা ট্যালেন্টেড বা দারুণ ইতিহাসের দল না, এরা হলো একটি নিখুঁত টুর্নামেন্ট মেশিন যারা বাজে দিন সামলাতে পারে, ইনজুরি রিকভার করতে পারে, তরুণদের দিয়ে দল সাজাতে জানে, আর সুন্দর ফুটবল খেলতে না পারলেও ম্যাচ বের করে আনতে জানে। এরা শুধু একটি ভালো টিম না, এরা হলো এমন একটা দল যারা বারবার চ্যাম্পিয়ন হওয়ার জন্য তৈরি হয়েছে।